নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য সিলভার মিরর অবলম্বনে আয়নার ওপারে। আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েল, জন্ম 1859 খ্রিস্টাব্দের 22শে মে এবং মৃত্যু 1930 খ্রিস্টাব্দের 7ই জুলাই। সুবিখ্যাত শার্লক হোমস ছাড়াও তিনি উপহার দিয়েছেন বেশ কিছু দুর্দান্ত ছোট গল্প। এই গল্পটি সেইগুলির মধ্যেই অন্যতম। সাধারণত আর্থার কোনান ডয়েল যে ধাঁচে গল্প লেখেন, এটি তার থেকে সম্পূর্ণ আলাদা। একটা ডায়েরির ধাঁচে সমগ্র গল্পটাকে পরিবেশন করা হয়েছে। ভাষান্তর এবং সরলীকরণ ছাড়া গল্পটিতে আমরা আর কিছুই পরিবর্তন করিনি। আজ গল্প পাঠে তমাল, অন্যান্য চরিত্রে আমি বরেন, শব্দগ্রহণ, এডিটিং এবং মাস্টারিংয়ে প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প, আয়নার ওপারে। তেসরা জানুয়ারি। হোয়াইট আর ওদারস্পুনের হিসেব দেখবার কাজটা একটা বিরাট ব্যাপার। সর্বসাকুল্যে 20খানা লেজের বই পরীক্ষা করে দেখতে হবে। এরকম জানলে কে আর কারবারের জুনিয়র পার্টনার হতে চাইতো। অবশ্য এটাও ঠিক, এই প্রথম বড় দরের একটা কাজ যেটা সম্পূর্ণভাবে আমার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে উপযুক্ত তা আমাকে প্রমাণ করতেই হবে। কিন্তু কাজটা শেষ করতে হবে অল্প দিনের মধ্যেই, ট্রায়ালের আগে যাতে উকিলরা সব হিসেব পেয়ে যায়। আজকে সকালে জনসন এসে আমায় বলে গেল এই মাসের 20 তারিখের মধ্যে আমার সমস্ত হিসেব শেষ করে ফেলতে হবে। ওহ ভগবান, এই দায়িত্ব ঘাড়ে নেওয়ার অর্থ হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের নিয়মিত কাজ করা, তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে রাত 8টা থেকে 1টা পর্যন্ত দ্বিতীয় দফায় অফিসের কাজ করা। অবশ্য এই দ্বিতীয় দফাটা নিজের বাড়িতে বসেই, এইটুকুই যা রক্ষে। তবে একটা কথা মানতেই হবে, হিসেব রক্ষকের জীবনে নাটকীয়তা রয়েছে। নিস্তব্ধ নিঝুম রাতে বিশ্ব চরাচর যখন ঘুমিয়ে থাকে, তখন আমি কলমের পর কলম হিসেব মিলিয়ে চলি। তন্ন তন্ন করে খুঁজে বেড়াই সেই সব হারানো সংখ্যা যা পাওয়া গেলে একজন রেসপেক্টেড অলডারম্যান একটা চিঁচকে চোর বলে প্রমাণিত হতে পারেন। তো সোমবার আমি প্রথম তহবিল তছরূপের চিহ্ন দেখতে পেলাম। প্রথম শিকার দেখতে পেলে শিকারীর দেহ মনে যেমন রোমাঞ্চের শিহরণ জাগে, আমার দেহ মনের অবস্থাও ঠিক সেরকম হলো। কিন্তু আমাকে তো মোটা মোটা 20খানা খাতা দেখতে হবে। এ হলো বিরাট জঙ্গল ঘুরে শিকারকে বাগে আনবার সামিল। শক্ত কাজ, সন্দেহ নেই, কিন্তু এই খেলাটাও বিরল। মোটা সোটা মিস্টার ওদারস্পুনকে আমি দেখেছি এর আগে, অবশ্য একবারই, সেটা সিটি ডিনারের সময়। সাদা ন্যাপকিনের ওপরে ভদ্রলোকের লাল মুখখানা যেন জলজল করছিল। টেবিলের শেষ প্রান্তের একটা ফ্যাকাশে মুখ লোকের দিকে তাকিয়েছিল। এদিকে আমি কি করছি দেখতে পেলে ওদারস্পুনের ওই লাল মুখখানা ওই লোকটার মতোই ফ্যাকাশে দেখাবে। 6ই জানুয়ারি। আমি আজ ডাক্তারখানায় গিয়েছিলাম। আচ্ছা, ডাক্তাররা এমন অর্থহীন আবোল তাবোল বকে কেন? আমাকে বলছে কিনা কাজ বন্ধ করে বিশ্রাম নিতে। আরে বিশ্রামের কোনো প্রশ্নই ওঠে না। 20 তারিখের মধ্যে আমাকে 20খানা লেজের বুক খুঁটিয়ে পরীক্ষা করতে হবে, করতেই হবে। সময় মতো কাজটা না তুলতে পারলে একটা বড় সড়ো সুযোগ হারাবো। নিজেকে প্রমাণ করবার এমন সুযোগ হয়তো আর দ্বিতীয়বার আসবেই না। কিন্তু এসব ডাক্তার বুঝবেন কেন? উনি তো বিশ্রাম নিন বলেই খালাস। আমারই ভুল, কেন যে শুধু শুধু ডাক্তারখানায় গিয়েছিলাম। আসলে কদিন ধরেই দেখছি রাতে একা একা কাজ করতে করতে মাথাটা কেমন ভার ভার হয়ে আসে। ঠিক ব্যথা বা যন্ত্রণা নয়, যেন যেন চোখের সামনেটা কুয়াশাচ্ছন্ন মনে হয়। সবকিছু কেমন ঝাপসা ঝাপসা। আমি ভেবেছিলাম ব্রোমাইড বা ক্লোরাল বা ওই জাতীয় কোনো ওষুধপত্র নিলেই ব্যাপারটা সেরে যাবে, তাই ডাক্তারখানায় যাওয়া। কিন্তু ডাক্তার যে এমন পরামর্শ দিয়ে বসবেন তা কি করে জানব? কাজ বন্ধ করুন।
না, কাজ বন্ধ করা অসম্ভব। আমি এই কাজটাকে এখন একটা লং ডিস্টেন্স রেসের মতো দেখছি। প্রথমটা অদ্ভুত লাগবে, হৃৎপিণ্ড ধকধক করবে, দম ফুরিয়ে আসবে, ফুসফুস দুটো হাঁপাতে থাকবে। কিন্তু যদি মনের জোর থাকে তবে হারানো দম আবার ফিরে আসবে এবং শেষ পর্যন্ত ওই দীর্ঘ দূরত্ব অতিক্রম করা যাবে। না, কাজ আমি ছাড়ছি না। নতুন করে দম ফিরে আসার জন্য অপেক্ষা করব। যদি না আসে তাও কাজ চালিয়ে যাব। দুখানা মোটা খাতা শেষ করে ফেলেছি, এর মধ্যে বাকিগুলোও করব। বদমাসটা পাপের প্রমাণ লুকোবার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি, কিন্তু আমার কাছে পার পাবে না। মিস্টার উইদারস্পুন, তোমার নিস্তার নেই। 9ই জানুয়ারি। আজ আমাকে আবার ডাক্তারখানায় যেতে হয়েছিল। একরকম বাধ্য হয়ে গিয়েছিলাম, আর গিয়েই ডাক্তারের এক গাদা কথার মুখে পড়তে হলো। দেখুন, আপনি কিন্তু এবার বেশ বাড়াবাড়ি করছেন। রাত জেগে কাজ করা বন্ধ করুন, আপনাকে বারবার বলছি তো। কাজ থামালে চলবে না ডক্টর, আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, শরীরটা তো আগে নাকি? নার্ভের ওপর এত চাপ দিলে চলে? এইভাবে চলতে থাকলে কিন্তু আপনি পাগলও হয়ে যেতে পারেন। ডাক্তার যাই বলুক, কাজ আমি করবই। নার্ভে যতই চাপ পড়ুক সহ্য করব। যতক্ষণ চেয়ারে বসে কলম চালানোর শক্তি থাকবে ততক্ষণ আমি উইদারস্পুনের পিছু ছাড়ব না। যাই হোক, আমার দ্বিতীয়বার ডাক্তারখানায় আসার কারণটা বলি। কাল রাতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার। ডক্টরের মতে সেটা নাকি এতটাই অদ্ভুত যে সাইকোফিজিওলজিক্যাল স্টাডির বিষয়বস্তু হতে পারে। তবে স্টাডি হোক না হোক, কদিন বাদে আমার নিজের অভিজ্ঞতাই নিজের কাছে স্বপ্ন মনে হতে পারে। তাই স্মৃতি টাটকা থাকতে থাকতেই এই বেলা লিখে ফেলা দরকার। লেজের বুকে নাকানি চোবানি খাওয়া মনকে কিছুটা স্বস্তিও দেওয়া যাবে। আমার ঘরে একটা আয়না আছে, রূপোর ফ্রেমের আয়না। আমার এক বন্ধু দিয়েছিল। তার আবার ওই সব প্রাচীন জিনিসের ওপর খুব ঝোঁক। শুনেছিলাম আয়নাটা সে কোনো একটা নিলামে কিনেছিল। তবে কোত্থেকে এসেছে, কি বৃত্তান্ত, সে সম্পর্কে সে কিছুই জানে না। আয়নাটা আকারে বিরাট, চওড়ায় 3 ফুট, উচ্চতায় 2 ফুট, চ্যাপটার উপর ফ্রেমটা চওড়ায় প্রায় 3 ইঞ্চি। আমার লেখবার টেবিলের বাঁ পাশে আর একটা টেবিল আছে, সেটার ওপর ওটা রাখা থাকে। লেখবার টেবিলে বসে ওদিকে তাকালে জানলার লাল পর্দাটা দেখা যায়। আয়নাটা খুব পুরনো, দেখলেই বোঝা যায়। আর এর কাচের প্রতিফলন ক্ষমতা অপূর্ব। এরকম প্রতিচ্ছবি আজকালকার আয়নাতে পাওয়া সম্ভবই নয়। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। অনুভূতিগুলো আমার কাছে ঠিক যেভাবে এসেছিল সেইভাবেই লিখছি। কাল রাতে কয়েক ঘন্টা টানা খাটুনির পর খুব ক্লান্ত লাগছিল। মাঝে মাঝেই চোখের সামনে যেন কুয়াশার একটা পর্দা নেমে আসছিল। বারবার আমাকে কাজ করতে করতে থামতে হচ্ছিল। একটু বিশ্রাম নিয়ে চোখের দৃষ্টি একটু পরিষ্কার করে আবার কাজ শুরু করছিলাম। এরকম করতে করতে একবার বিশ্রামের সময় আমার চোখ গিয়ে পড়ল ওই আয়নাটার ওপর। কি আশ্চর্য, আয়নায় তো লাল পর্দার ছায়া পড়েনি। আয়নাটাকে কেমন মেঘলা মেঘলা ধোঁয়াটে দেখাচ্ছে। আর সেই ধোঁয়ার ভাব কাচের ওপর নেই, কাচের গভীরতায়। ভালো করে দেখবার জন্য তাকাতেই মনে হলো আয়নার ভেতরকার অস্পষ্ট ছায়াময় জিনিসটা যেন ঘুরপাক খেতে শুরু করলো। হ্যাঁ, ঠিক তাই। একবার এদিক একবার ওদিক ঘুরছে জিনিসটা। দেখতে দেখতে আয়নার মধ্যে একটা পুরো সাদা মেঘ জন্ম নিল। ওই মেঘও স্থির নয়, গভীর কুণ্ডলী পাকিয়ে কেবলই ঘুরছে, ঘুরেই চলেছে। ব্যাপারটা এমন অবাস্তব যে আমার মনে হলো জানলার পর্দায় আগুন লেগেছে, আর সেই আগুনেরই ধোঁয়া দেখা যাচ্ছে। আমি জানলাটার দিকে তাকালাম, কই না তো, পর্দায় তো আগুন লাগেনি। তাহলে এসব কি দেখছি আমি? আমার কি দৃষ্টি বিভ্রম হলো?
হয়তো তাই, মাথার উপর প্রচন্ড চাপ পড়বার জন্য হয়তো ভুল দেখছি। ঘরের পরিবেশ একেবারে নিস্তব্ধ, নিশ্চল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কোনো শব্দ নেই। আয়নার ভেতরে মেঘের ঘূর্ণন ছাড়া কোনো গতি নেই। আমি ঠায় তাকিয়ে আছি আয়নার দিকে। এরপর আমার চোখের সামনে সেই কুয়াশা বা ধোঁয়া বা মেঘ যাই বলি না কেন জমাট বাঁধতে লাগলো, দুটো বিন্দুকে কেন্দ্র করে, কাছাকাছি দুটো বিন্দু। আমি আরো সজাগ, আরো সচেতন হয়ে উঠে বসলাম, না ভয় নয়, কৌতূহলের বশেই। দেখলাম দুটো চোখ, হ্যাঁ দুটো চোখ তাকিয়ে আছে, আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে। মুখের একটা অস্পষ্ট রূপরেখাও দেখতে পাচ্ছি। চুল দেখে মনে হয় মুখটা কোনো মহিলার, কিন্তু এসবই অত্যন্ত অস্পষ্ট। কেবল চোখ দুটো স্পষ্ট, ডাগর কালো উজ্জ্বল দুটো চোখ। তীব্র আবেগ রয়েছে চোখ দুটোয়, কিন্তু সে আবেগ আতঙ্কের না ক্রোধের ঠিক বোঝা যাচ্ছে না। এমন গভীর দৃষ্টি আমি আগে কখনো দেখিনি। এইভাবে কতক্ষণ আয়নায় তাকিয়েছিলাম জানি না। হঠাৎ দেখলাম অস্পষ্ট মুখটা মিলিয়ে যাচ্ছে, চোখ দুটো ঝাপসা হচ্ছে। ধীরে ধীরে আয়নার আগের স্বচ্ছতা আবার ফিরে আসছে, কারণ আয়নায় দেখা যাচ্ছে লাল পর্দার ছায়া। অনেকে হয়তো বলবে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যা দেখেছি সবটাই স্বপ্ন। কিন্তু বাস্তবিক এইসব প্রত্যক্ষ করার সময় আমি রীতিমতো সজাগ ছিলাম। কাল রাতের মতো সচেতন সম্ভবত জীবনে কখনো হয়নি। অবশ্য যা দেখেছি তা এতটাই অবাস্তব যে আমার নিজের সাথেই তর্ক করতে ইচ্ছে করে। হয়তো সত্যিই দুশ্চিন্তার নিদ্রাহীনতার কারণেই ওইসব দেখেছি, কিন্তু তাহলেও কিছু প্রশ্ন থেকেই যায়। আমি ওই মহিলাকেই বা দেখলাম কেন? কে ওই মহিলা? ওর বাদামি চোখ দুটোতে ওরকম আতঙ্কই বা কেন? এই কাজটার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আমি এত কম কাজ করলাম। বোধহয় সে কারণেই আজ রাতে কোনো অস্বাভাবিক দর্শন হয়নি। ঠিক করলাম কাল রাতে জেগে থাকব, যাই ঘটুক না কেন নিজের চোখে তা ভালো করে দেখব। 11ই জানুয়ারি। এখনো অবধি সব খবর ভালো। আমার কাজ বেশ এগিয়ে চলেছে। মিস্টার উদারস্পুনের মোটাসোটা শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জালে জড়িয়ে ফেলেছি। ভুড়োর আর নিষ্কৃতি নেই, তবে শেষ অবধি জিত কার হবে সেটা এখনো জানি না। আমি যদি স্নায়বিক দুর্বলতার শিকার হই, আমি যদি ভেঙে পড়ি, তাহলে শেষ হাসিটা হয়তো উদারস্পুনই হাসবে। আমার আয়নাটা যেন একটা ব্যারোমিটারের মতো কাজ করছে। আমার মস্তিষ্কের ওপর যে চাপ পড়ছে তা যেন নির্ভুলভাবে চিহ্নিত করছে। দেখেছি প্রতি রাতে আমার কাজ শেষ হওয়ার আগেই ওটা মেঘলা হতে আরম্ভ করে। এদিকে ডক্টর সিনক্লেয়ার আবার আমার কাহিনী শুনে কৌতূহলী হয়ে উঠেছেন। ওনার মনস্তত্ত্ব নিয়েও কিছু আগ্রহ আছে। আজ ডক্টর সিনক্লেয়ার ওই রহস্যময় আয়নাটা দেখার জন্য সন্ধ্যায় আমার বাসায় এসেছিলেন। এর আগে আমি নিজেই দেখেছিলাম আয়নার পিছন দিকে ধাতব ফ্রেমের গায়ে দুর্বোধ্য পুরনো লিপিতে কি যেন লেখা রয়েছে। ডক্টর লেন্সের সাহায্যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন ওগুলো, কিন্তু তিনিও যে কিছু বুঝে উঠতে পারছিলেন তা তার হাবভাব দেখে মনে হলো না। অনেকক্ষণ চেষ্টা করবার পর ডক্টর পড়লেন, স্যান ক্রস পল। বাবা, বেশ ইন্টারেস্টিং তো, কিন্তু এ থেকে আমরা কি বুঝবো? কিছুই বোঝা গেল না। ডক্টর আমাকে অন্য ঘরে আয়নাখানা নিয়ে যাওয়ার উপদেশ দিলেন, কিন্তু আয়নার মধ্যে আমি যাই দেখি না কেন তা তো হলো লক্ষণ। আসল বিপদ রয়েছে কারণের মধ্যে।
আয়না সরিয়ে কিছুই হবে না, সরাতে হলে এই মোটা মোটা 20খানা লেজার বই সরাতে হবে। কিন্তু সেটা করা যাবে না, আমি সবে 8ম লেজারখানা পরীক্ষা করছি। আমার কাজও বেশ এগোচ্ছে, আমার পক্ষে থামা এখন একেবারেই অসম্ভব। তেরোই জানুয়ারি। আয়নাখানা এ ঘর থেকে সরিয়ে নিলেই বোধহয় ভালো হতো। 12 তারিখ রাতে আবারও এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার। হ্যাঁ, ওই পুরনো আয়নাটাকে ঘিরেই। বিষয়টা এত দূর কৌতূহল উদ্দীপক যে আয়নাটা সরানোর কথা আমি ভাবতেই পারছি না। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছিলাম না, আমার মতো একজন সাধারণ মানুষের জীবনে এসব ঘটার অর্থ কি। রাত তখন প্রায় 1টা। আমি খাতাপত্র বন্ধ করে শুতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ক্লান্ত দেহে টলমলে পায়ে ঘরে ঢুকতে যাব, আয়নার দিকে তাকিয়েই চমকে উঠলাম। আয়নার মধ্যে এক নারী মূর্তি। আমার অলক্ষ্যেই আয়নাটা কখন কুয়াশাময় হয়ে উঠেছিল, আর সেই কুয়াশা জমাট বেঁধে তৈরি হয়েছে এই সুতনুকা নারী। কি সৌন্দর্য, চোখ ধাঁধিয়ে যায়। সমস্ত বেদনা, সমস্ত আবেগ নিয়ে সেই মূর্তি এতটাই স্পষ্ট, মনে হয় যেন রক্ত মাংসের মানুষ এসে হাজির হয়েছে। শরীরের বৈশিষ্ট্য প্রত্যেকটা খুঁটিনাটি অবধি ধরা পড়ছে। আয়নার একেবারে বাঁ পাশ ঘেঁষে বসে আছে সেই মহিলা। তার পাশে ভয় গুটিসুটি মেরে বসে আর এক অস্পষ্ট ছায়ামূর্তি। অস্পষ্ট হলেও এটুকু বোঝা যাচ্ছে যে সে নারী নয়, পুরুষ। আর এদের দুজনের পিছনে আরো কতকগুলো আবছা মূর্তি। সেগুলো আবার স্থির নয়, নড়াচড়া করছে। আমি যেন আয়নায় প্রতিবিম্বিত কোনো ছবি দেখছি না, সত্যিকারের দৃশ্য দেখছি। এবার দেখলাম সামনের সুন্দরী কাঁপতে শুরু করেছে। তার পাশের পুরুষটি আরো ভয় পাচ্ছে। হালকা মেঘের আড়ালে বাকি ছায়ামূর্তিগুলো অঙ্গভঙ্গি করছে। আমার আর ভয় লাগছে না এখন। তীব্র কৌতূহল গিলে ফেলেছে ভয়বোধকে। যত দেখছি এসব, তত নিজেকে পাগল পাগল লাগছে। অথচ সেভাবে দেখলে কিছুই দেখিনি এখনো পরিষ্কার করে, শুধু ওই মহিলা ছাড়া। মহিলাটি সত্যিই ভীষণ সুন্দরী, বয়সও অল্প, 25-এর বেশি তো নয়। বাদামি চুলের ওপর চ্যাপটা টুপিটা বেশ লাগছে। টুপির প্রান্তে মুক্তোর ঝালর। মহিলার কপালটা খুব উঁচু, যেটা মুখশ্রীতে দৃঢ়তা এনেছে। কপালে সুন্দর দুটো বাঁকানো ভ্রু, আর তারপর সেই আশ্চর্য চোখ। সমস্ত আবেগকে জয় করে নিতে পারে ওই চোখ দুটো। যেন আত্মসংযমের অহংকার নিয়ে সংগ্রাম করে চলেছে ক্রোধ ও আতঙ্কের বিরুদ্ধে। এই আত্মসংযম না থাকলে হয়তো উন্মাদী হয়ে যেত। মহিলা আতঙ্কে কাঠ হয়ে চেয়ারে বসে রয়েছে। খানিক সামনে ঝুঁকে রয়েছে শরীরটা। পরনে কালো ভেলভেটের পোশাক, বুকের ওপর একটা উজ্জ্বল রত্ন আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। একটা সোনার ক্রুশবিদ্ধ যিশু মূর্তি দেখা যাচ্ছে পোশাকের আড়ালে। এইসব দেখছি আর ভাবছি, কি এমন ঘটনা ঘটেছিল অতীতে যার ছাপ এখনো এই আয়নায় রয়ে গেছে, যা আমি ক্লান্ত মস্তিষ্কে দেখতে পাচ্ছি। ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল মহিলার বাঁ দিকে কতকগুলো সাদা দাগ। প্রথমে ভাবলাম ওগুলো সাদা ফিতের গোছা। তারপর চিত্র আরো স্পষ্ট হতে দেখলাম ওটা হাত। বলা ভালো হাতের মুঠো। মুঠোটা পাশের পুরুষটার। শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে মহিলার পোশাকের প্রান্ত। ভয়ঙ্কর ভীত লাগছে মানুষটাকে। কিন্তু কিসে সে এত ভয় পেল? কেন সে পাগলের মতো আঁকড়ে আছে মহিলাকে? এইসবের উত্তর ওই চলমান মূর্তিগুলোর মধ্যে। ওরাই এনেছে এই বিপদ। গোটা ব্যাপারটার চমৎকারিত্ব আমাকে অভিভূত করেছে।
আমাকে জানতেই হবে এরপর কি ঘটতে চলেছে। নিজের দুর্বল স্নায়ুর কথা আর মনে রইল না তখন। আমি সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম। রঙ্গমঞ্চে একটার পর একটা দৃশ্য অভিনীত হচ্ছে যেন আমার সামনে, কিন্তু আর বেশি কিছু দেখবার সুযোগ হলো না। আয়না আবার মেঘলা হয়ে এলো। মেঘের আড়ালে শুধু কয়েক মুহূর্তের জন্য দেখা গেল উত্তেজিত ও উচ্ছৃঙ্খল আনাগোনা। তারপরে সব মিলিয়ে গেল। মেঘ কেটে গেল, আয়না আবার পরিষ্কার। জানালার লাল পর্দার ছায়া পড়েছে সেখানে। ডক্টর বলেছেন আমাকে অন্তত একটা দিন কাজ বন্ধ রাখতেই হবে। তাই করলাম। আমার কাজও অনেকটা এগিয়েছিল, সেজন্যই আজকের দিনটা নিজেকে ছুটি দিলাম। তবে একটা জিনিস বেশ বুঝতে পারছি, আয়নার দর্শনটা আমার স্নায়বিক অবস্থার ওপরেই নির্ভর করছে। আজ রাতে 1 ঘন্টা আয়নার সামনে বসে থেকেও কোনো ফল হয়নি। সারাদিন বিশ্রামের পর একটু ক্লান্তি আসেনি যে, কিন্তু আমি যতটুকু যা দেখেছি তার অর্থ কি কোনোদিন বুঝতে পারবো? আজ সন্ধেবেলা আমি আবার আয়নাখানা ভালোভাবে পরীক্ষা করেছি। স্যাংক্রস প্যাল ছাড়াও আরও কিছু চিহ্ন পেয়েছি। দেখে মনে হয় কুলো চিহ্ন, তবে সেগুলো আবছা, খুব তীব্র দৃষ্টি দিয়ে না দেখলে চোখে পড়ে না। যতদূর বোঝা যাচ্ছে 3টে বর্ষার ফলকের চিহ্ন খোদাই করা হয়েছে। 2টো ফলক ওপরে আর একটা নিচে। কিন্তু কোন বংশের প্রতীক এটা? যাক, আমার আর মাথা ঘামিয়ে লাভ নেই। কাল তো ডক্টর আসবেনি, তখন ওকেই দেখাবো না হয়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা আছে ভদ্রলোকের, উনি হয়তো বলতে পারবেন এই প্রতীকের অর্থ। জানুয়ারি 14 এখন আমি খুব ভালো আছি। কাজ শেষ হওয়া না অবধি কিছুতেই থামছি না। আজ ডক্টর এসেছিলেন। ডক্টরকে ওই অস্পষ্ট চিহ্নগুলো দেখিয়েছিলাম। উনিও আমার সঙ্গে একমত, ওগুলো কোনো বংশমর্যাদা সূচক অস্ত্রের চিহ্ন। কিন্তু কোন বংশের তা উনিও তক্ষুনি বলতে পারলেন না। তবে আমার কাহিনী শুনে নানা খুঁটিনাটি ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। ডক্টরের দোনামোনা ভাব দেখে আমার বেশ মজাই লাগছিল। আসলে 2টো পরস্পর বিরোধী আকাঙ্ক্ষার সংঘাত শুরু হয়েছিল ওর মনে। ডক্টর হিসেবে একদিকে চাইছিলেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার অন্যদিকে কৌতূহলী গবেষক হিসেবে চাইছিলেন আমি যেন প্রচণ্ড পরিশ্রম করে মস্তিষ্ক অবসন্ন করে তুলি। কেননা অবসন্ন মস্তিষ্কেই ওই অলৌকিক দর্শন সম্ভব। গবেষক হিসেবে উনি মনে করেন আমি নাকি একজন ভালো মিডিয়াম। ডক্টর আমাকে মুখে বিশ্রাম নেওয়ার কথা বলছেন ঠিকই, কিন্তু আমি যখন বলছি সেটা সম্ভব নয়, তিনি কোনো জোরালো প্রতিবাদও করছেন না। 17 জানুয়ারি। গত 3 রাতে আমার কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়নি। আমার একদিনের বিশ্রাম বেশ ফলপ্রসূ হয়েছে। তারপর থেকে কাজ এগিয়েছে খুব তাড়াতাড়ি। গোটা কাজের 4 ভাগের 1 ভাগ মাত্র বাকি। যদিও এর মধ্যেই উকিলবাবুরা তথ্য প্রমাণের জন্য শোরগোল ফেলে দিয়েছে, কোনো রকমে তাদের ঠেকিয়ে রেখেছি। তথ্য প্রমাণ তো আমি দেবই, অকাট্য প্রমাণ দেব, এবং সেটাও সময়ের আগেই। উইথারস্পুনকে আমি 1000 ফাঁসে ফাঁসাবো। লোকে বুঝবে বুড়ো কত বড় শয়তান। আইনকে ফাঁকি দিয়ে এতদিন পিছলে বেরিয়ে যাচ্ছিল কিভাবে। যা হোক, আমার অবশ্য লাভই হয়েছে। বুড়োর কুকীর্তি ধরিয়ে দিলে আমার সুনাম হবে বিস্তর। 18 জানুয়ারি, রাত 12:30। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। চোখের সামনে সেই কুয়াশার পর্দা নেমে আসছে। স্নায়ু কাঁপছে, কপালের দুপাশটা দপদপ করছে। বুঝতে পারছি আমার অবসন্ন মস্তিষ্ক আর কাজ করতে পারবে না।
এই অবস্থাটাই ওই অলৌকিক দৃশ্য দেখার অনুকূল। আজ আমি আবার কিছু দেখব। এখন সকাল 8টা। গত রাতে অনেক কিছুই দেখেছি আমি, যতটা সম্ভব বিস্তারেই লিখছি। গুটিসুটি মেরে বসা লোকটা আর ছায়া শরীরই নেই। যে মহিলার পোশাক আঁকড়ে রয়েছে তার মতোই স্পষ্ট সে এখন। লোকটা ছোটখাটো, গায়ের রং কালো, মুখে কালো ছুঁচলো দাড়ি, পরনে লাল দামাস্কের গাউনের কিনারায় পশমের কাজ। দেখলে মনে হয় লোকটিও নিতান্ত হেঁজি পেজি নয়, সেই একই রকম ভয় পেয়ে আছে সে। মাঝে মাঝে আতঙ্ক ভরা চোখে পিছনে ফিরে কি যেন দেখছে। এক হাতে তো সেই মহিলার পোশাক ধরা, আর এক হাতে দেখলাম একটা ছোট ছুরি। কিন্তু এত ভয় পেয়ে থাকলে প্রয়োজনে সেই ছুরি চালাবেই বা কি করে? পিছনের মূর্তিগুলোকেও এবার অল্প অল্প দেখতে পাচ্ছি। কুয়াশার মধ্যে থেকে রূপ নিচ্ছে সেগুলো। হিংস্র মুখ, কালো কালো মুখে চাপ চাপ দাড়ি। একজনের তো কঙ্কালসার ভয়ঙ্কর রূপ, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসছে। এই লোকটির হাতেও একটা ছুরি দেখলাম। এবার চোখ গেল মহিলার ডান দিকে। সেখানে দাঁড়িয়ে রয়েছে একজন দীর্ঘদেহী তরুণ। তার রুক্ষ মুখে চাপা রাগ প্রকাশ পাচ্ছে। সুন্দরী মহিলাটি তার দিকেই তাকিয়ে আছে আবেদনের দৃষ্টিতে। মনে হচ্ছে এই তরুণী ওদের দুজনের ভাগ্য নির্ধারক। গুটিসুটি মারা লোকটা এবার কিছুটা এগিয়ে মহিলার পোশাকের আড়ালে লুকোলো। পরিচ্ছদে একেবারে ঢাকা পড়ে গেল, কিন্তু দীর্ঘদেহী তরুণ মহিলাকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার লক্ষ্য ওই ভীত লোকটাই। এ দৃশ্য কি মর্মান্তিক! যাই হোক, গত রাতে এই পর্যন্তই দেখলাম। তারপর আয়না যথারীতি পরিষ্কার হয়ে গেল। এই ঘটনা কোথা থেকে শুরু, কোথায় বা এর পরিণতি, তা আমি জানতে পারবো কিনা জানি না। তবে এটা আমার কল্পনা নয়, এটুকু আমি নিশ্চিত। এই ঘটনা কোথাও কোনো সময় বাস্তবে ঘটেছিল, কিন্তু কবে, কোন যুগে, কোথায়, সেই সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জানুয়ারি, রাত 11:15। আমার কাজ প্রায় শেষের দিকেই, অল্প কিছু বাকি। এদিকে আয়নায় নাটক দেখবার সময়ও চলে এসেছে। মাথায় টান পড়তে শুরু করেছে, চাপা একটা উত্তেজনা শুরু হয়েছে স্নায়ুতে। শিরায় উপশিরায় অসহ্য চাপ। মানুষের পক্ষে যত দূর কাজ করা সম্ভব আমি করেছি। আজকের রাতটাই শেষ রাত। স্নায়ু যতই শিথিল হোক, চেতনা যতই কমে আসুক, বাকি কাজটুকু আমাকে শেষ করতেই হবে, আর আমি করবই। 7 ফেব্রুয়ারি। কাজ আমি শেষ করেছিলাম, কিন্তু তারপর যা অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণন করার মতো ভাষা আমার আছে কিনা জানি না। প্রথমেই বলে নিই, আমি এখন ডক্টর সিনক্লেয়ারের প্রাইভেট হসপিটালের বেডে। সেখান থেকেই লিখছি। শেষ ডায়েরি লিখেছি 20 জানুয়ারি। আবার 3 সপ্তাহ পর লিখছি। 20 জানুয়ারি রাতে শেষমেশ আমার স্নায়ু আর চাপ সহ্য করতে পারেনি। আমি জ্ঞান হারাই। তারপর এতদিনে কি ঘটেছে আমি জানি না। 3 দিন আগে আমার যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমি এখানে শুয়ে। এখন যদিও চিন্তা নেই,
জ্ঞান হারানোর আগেই আমার কাজ শেষ হয়ে গিয়েছিল। সেসব তথ্য প্রমাণ উকিলবাবুদের হাতেও চলে গেছে। উইদারস্পুনের ব্যাপারে আমার আর করণীয় কিছু নেই। যাক, এবার 20 তারিখ রাতের কথা বলি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কাজ না শেষ করে আমি উঠব না। খুব মনোযোগের সঙ্গেই কাজ করছিলাম, যদিও মনে হচ্ছিল আমার মাথাটা বুঝি ফেটে যাচ্ছে। তবুও শেষ খাতার শেষ পাতার শেষ কলাম পরীক্ষা না করে আমি উঠলাম না। এ এক ভয়ানক আত্মসংযম, কেননা আমি জানতাম সে সময় আয়নার মধ্যে অনেক আশ্চর্য ব্যাপার ঘটে চলেছে। আমার শরীরের প্রতিটা স্নায়ু, শিরা, উপশিরা আমাকে সেই কথাই বলছিল। কিন্তু আমি যদি আয়নার দিকে তাকাতাম তবে আমার কাজ আর হতো না। সেজন্য কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আয়নার দিকে তাকাইনি। কাজের শেষে কলম নামিয়ে রেখে আমি চোখ তুললাম। ওহ, কি দৃশ্য দেখলাম সেখানে! রূপোর ফ্রেমের আয়নাটাকে দেখাচ্ছে হুবহু রঙ্গমঞ্চের মতো। সে রঙ্গমঞ্চ উজ্জ্বল আলোয় ঝলমল করছে। নাটক এগিয়ে চলেছে। আয়নার কোথাও এক বিন্দু কুয়াশা নেই। আমার অবসন্ন মস্তিষ্ক আয়নার গভীরে সব কিছুকে বিস্ময়করভাবে স্পষ্ট করে তুলেছে। আয়নার মূর্তিগুলোর অঙ্গভঙ্গি, আনাগোনা একেবারেই স্বাভাবিক। প্রতিটা মূর্তি যেন রক্ত মাংসে গড়া, জীবন্ত। ভাবলে আশ্চর্য লাগে, আমি এক ক্লান্ত হিসেব রক্ষক। আমার জীবনটা একান্তই গদ্যময়। কাব্য বা কল্পনার ছিটে ফোঁটাও নেই সেখানে। আমার সামনে এক প্রতারক, এক দেউলিয়ার এক গাদা হিসেবের খাতা। অথচ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে আমাকেই বেছে নেওয়া হলো এই দৃশ্য দেখার জন্য। যাই হোক, দেখছি সেই একই দৃশ্য এবং সেই একই মূর্তি, কিন্তু নাটক খানিকটা এগিয়েছে। দীর্ঘদেহী তরুণটি মহিলাকে 2 হাতে আঁকড়ে ধরেছে। মহিলা তার হাত থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। ঘৃণা ভরা চোখে পুরুষটার দিকে তাকাচ্ছে। মহিলার পোশাকের আড়ালে যে দাড়িওয়ালা ছোটখাটো লোকটা লুকিয়েছিল তাকেও টেনে হিঁচড়ে বার করছে একদল লোক। এখন লোকটার চারপাশে ডজন খানেক মানুষ। মানুষগুলো হিংস্র, বর্বর। হতভাগ্য লোকটাকে এবার ছুরি দিয়ে আঘাত করলো সবাই। সবাই একসাথে ছুরি চালাচ্ছে। ওদের হাত উঠছে আর নামছে, উঠছে আর নামছে। ক্রমাগত আঘাত করেই যাচ্ছে ওরা। লোকটার দেহ থেকে রক্তের ধারা নয়, ফোয়ারা বেরিয়ে আসছে। তার লাল পোশাক ভিজে যাচ্ছে লাল রক্তে। দারুণ যন্ত্রণায় লোকটা ছটফট করছে, তবুও আঘাতের বিরাম নেই। ওদের কি নিদারুণ আক্রোশ ওই লোকটার উপর। শেষ পর্যন্ত একসময় রক্তের ফোয়ারা বন্ধ হয়ে গেল। তারপর ঘাতকের দল মৃতদেহটাকে টানতে টানতে আর লাথি মারতে মারতে দরজার দিকে নিয়ে গেল। পিছন ফিরে মহিলা দেখলেন এই দৃশ্য। দারুণ আতঙ্কে তার মুখ হাঁ হয়ে আছে। আমি কিছুই শুনতে পাচ্ছি না এসব, কিন্তু তবুও নিশ্চিতভাবে বলতে পারি এই দৃশ্য দেখে ওই মহিলা আর্তনাদ করে উঠেছিলেন, ভয়ঙ্কর আর্তনাদ করে উঠেছিলেন। এদিকে এইসব দেখার পর আমার দেহ মন একেবারে বিপর্যস্ত হয়ে গেল। এটা এই দৃশ্য দেখার কারণে নাকি বিগত কয়েক সপ্তাহের অমানসিক পরিশ্রমের ফলে তা ঠিক বলতে পারবো না। হয়তো দুটো কারণ মিলিয়েই। হঠাৎ দেখলাম আমার মাথার উপর যেন একটা প্রচণ্ড ভার নেমে এলো। ঘরের 4 দেওয়াল যেন আমাকে ঘিরে নাচতে লাগলো, সংকুচিত হতে লাগলো। পায়ের তলার মেঝে যেন তলিয়ে যেতে থাকলো অতলে। তারপর আর কিছু মনে নেই। পরদিন ভোরে বাড়িওয়ালি আমার অচেতন দেহটাকে খুঁজে পেলেন ঘরের মেঝেতে, ওই রূপোর আয়নার সামনেই।
অবশ্য আমি এটা জানলাম এই 3 দিন আগেই, ডক্টর সিনক্লেয়ারের হসপিটালে আমার জ্ঞান ফেরবার পর। ফেব্রুয়ারি সকাল 10টা। আজ ডক্টর সিনক্লেয়ারকে আমার অভিজ্ঞতার কথা পুরোপুরি বলেছি। জ্ঞান ফেরবার পর এতদিন ডক্টর এসব বিষয়ে আলোচনা করার অনুমতি দেননি। আজ অত্যন্ত কৌতূহল এবং মনোযোগের সঙ্গে আমার কাহিনী শুনলেন। দেখলাম তার চোখের কোণায় সন্দেহ উঁকি ঝুঁকি মারছে। সব শুনে টুনে ডক্টর আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি যা দেখেছেন তার সঙ্গে ইতিহাসের একটা পরিচিত ঘটনার মিল খুঁজে পাচ্ছেন না? আমি ইতিহাসের কিছু জানি না। তাহলে তো আয়নাটা কোথা থেকে এসেছে সে সম্পর্কেও আপনার কোনোই ধারণা নেই, তাই তো? আমি চুপ করে রইলাম। আচ্ছা, বেশ বুঝলাম। তার মানে আয়নাখানা একদা কার সম্পত্তি ছিল সেটাও আপনি বলতে পারবেন না? আপনি বলতে পারবেন? এবার আমি ডক্টরকে পাল্টা প্রশ্ন করলাম। ডক্টরের প্রশ্নগুলো বেশ অর্থপূর্ণ বলেই মনে হচ্ছিল। দেখুন, আমার যেটা মনে হচ্ছে সেটা তো একেবারেই অবিশ্বাস্য। আর এছাড়া আর কিভাবেই আপনার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করব বলুন? আপনি যেসব দৃশ্যের কথা বললেন তা তো ইতিহাসের মাত্র একটা ঘটনাকেই মনে করিয়ে দেয়। এই ব্যাপারটা নিয়ে অবশ্য আমিও কিছু লেখালেখি করেছি। সন্ধ্যাবেলা সে লেখা নিয়ে আপনার কাছে আসা যাবে এখন বরং আমি উঠি। এখন রাত 8টা। এইমাত্র ডক্টর সিনক্লেয়ার চলে গেলেন। তিনি অনেক কথা বলেছেন। যতদূর মনে পড়ছে তার কথাগুলোই হুবহু লিখে রাখছি। আমার বিছানার উপর কয়েক খণ্ড পুরনো বই রেখে ডক্টর বলা শুরু করলেন, এই যে এই বইগুলো অবসর সময়ে পড়ে দেখতে পারেন। এইসব বই থেকে তথ্য নিয়েই তো আমি কপাতা লিখেছি, পড়ে দেখবেন। আয়নার মধ্যে আপনি যা দেখেছেন তা হলো রিজিওর হত্যা। স্কটল্যান্ডের অভিজাতরা তাদের রানী মেরির সামনেই তার প্রিয় পরিষদ রিজিওকে হত্যা করে। ঘটনাটা ঘটেছিল 1566 সালে। আর আপনি যে রিজিওরই হত্যা দেখেছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যে মহিলাকে আপনি আয়নায় দেখেছেন তিনিই হলেন স্বয়ং স্কটল্যান্ডের রানী মেরি। আপনি তার চেহারার একেবারে নিখুঁত বর্ণনা দিয়েছেন। ওরকম উঁচু কপাল, ভারী চোখের পাতা, ডাগুর চোখ আর সেই রকম সৌন্দর্য। না না, একই সঙ্গে দুটি মহিলার ক্ষেত্রে এই রকম মিল খুব একটা সম্ভবপর নয়। সুতরাং আমরা ধরে নিতে পারি যে উনি হলেন রানী মেরি। আর রানীর পাশে যে দীর্ঘদেহ তরুণটিকে দেখেছেন তিনি হলেন রানীর স্বামী ডার্নলি। ইতিবৃত্ত বলছে যে হত্যার সময় রিজিওর পরনে ছিল পশুর লোমের একটা ঢিলে ঢালা দামাস্ক ড্রেসিং গাউন আর লালচে বাদামি রঙের একটা মখমলের আঁটো পাজামা। আর এটাও শোনা যায় যে মৃত্যুকালে রিজিও এক হাতে মেরির গাউন আঁকড়ে ধরেছিল আর অন্য হাতে ছিল একখানা ছোড়া। আর যে কঙ্কালসার ভয়ঙ্কর লোকটিকে আপনি দেখেছেন তার নাম হলো রুথফেন। ঘটনার সময় সে সদ্য অসুস্থ শয্যা থেকে উঠেছে, সেই জন্যই তার চেহারা ওই রকম অবস্থা। দেখছেন তো প্রতিটা খুঁটিনাটি জিনিস কেমন হুবহু মিলে যাচ্ছে। কিন্তু আমি কেন এসব দেখলাম? অতীতের এসব ভয়াবহ ঘটনা আমাকে দেখানোর অর্থ কি? ভালো প্রশ্ন করেছেন। অতীতের ছায়া দেখবার জন্য যে মানসিক অবস্থা দরকার
আপনার মানসিক অবস্থা ঠিক সেই রকমই ছিল। হ্যাঁ, আপনার অবসন্ন মস্তিষ্ক ছিল অতীতের ছায়া দেখার পক্ষে একেবারে অনুকূল। আর তাছাড়া ভাগ্যক্রমে যে আয়নাটার মধ্যে অতীতের ছায়া আপনি দেখেছেন, তার মালিকও তো আপনি। আয়নাখানা? তাহলে তাহলে আপনার ধারণা এই আয়নাখানাই স্কট রানী মেরির আয়না? হ্যাঁ, এখানা রানী মেরিরই আয়না, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একদা তিনি ফ্রান্সের রানী ছিলেন, সুতরাং তার ব্যক্তিগত সম্পত্তির ওপর রাজকীয় চিহ্নের ছাপ তো থাকবেই। আর আয়নাটাকেও লক্ষ্য করুন, তার উপরেও ফ্রান্সের রাজকীয় চিহ্নের ছাপ রয়েছে। যে চিহ্নকে আপনি 3টে বর্ষফলক ভেবেছিলেন, তা আসলে ফ্রান্সের রাজবংশের প্রতীক চিহ্নলিপি। যে ঘরে রিজিওর হত্যা হয়েছিল, আয়নাটা তাহলে সে ঘরেই ছিল? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আর ফ্রেমের ওপর যে লিপি রয়েছে? স্যাং ক্রস পল। আপনি এটাকে একটু বাড়িয়ে নিলে কি হবে বলুন তো? স্যাংটি ক্রসিস প্যালাটিয়াম। আয়নাটা কোথা থেকে এসেছে তাই লিখে রেখেছে কেউ। আসলে আয়নাখানা এসেছে মহাপবিত্র ক্রস প্রাসাদ থেকে। হলিউড? ঠিক তাই। আপনার আয়নাখানা এসেছে মহামান্য ধর্মগুরু পোপের পরম পবিত্র হলিউড প্রাসাদ থেকে। যাক, আপনার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। আর সৌভাগ্যের বিষয় এই যে অভিজ্ঞতাটাকে অতিক্রম করে আপনি আবার সুস্থ হয়ে উঠতে পেরেছেন। আশা করি ওরকম অভিজ্ঞতা যাতে আবার হয় সে চেষ্টা আপনি করবেন না, কি বলুন? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব তো করবেনই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফার্স্ট ওয়েব স্টোর বহুরূপী.in-কে এতটা সাকসেসফুল করার জন্য। আপনাদের কথা মতোই আমরা প্রতিদিন প্রোডাক্টকে ডেভেলপ করছি। এছাড়াও আপনাদের সকলের রিকোয়েস্টে আমরা সিওডি এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চালু করে দিয়েছি। তাই যাদের অনলাইন পেমেন্টে সমস্যা হচ্ছে তারা ক্যাশ অন ডেলিভারির সুবিধা নিতে পারবেন। শর্তাবলী প্রযোজ্য। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।